আজকে আমরা পড়ব ক্লাস 9 এর সিলেবাসের পদার্থের গঠন ধর্ম অধ্যায়। তো প্রথমে আমরা যেটা পড়ে নেব, আমাদের সিলেবাসে আছে, আমি সিলেবাসটা ফলো করব। তরল ও বায়ুর চাপ। তো প্রথমে তরল ও বায়ুর চাপ পড়ার আগে আমাদের জেনে নিতে হবে প্রবাহী কাকে বলে। প্রবাহী বা হচ্ছে ফ্লুইড। প্রবাহী বা ফ্লুইড কি নামে বুঝতে পারছি, প্রবাহিত হতে পারে যারা, তাদের প্রবাহী বা ফ্লুইড বলা হয়। প্রবাহী মানে যারা প্রবাহিত হতে পারে। যারা প্রবাহিত হতে পারে তাদের আমরা বলবো প্রবাহী। তো কারা প্রবাহিত হতে পারে? তরল বা গ্যাসীয় পদার্থ, এরা ছড়িয়ে যেতে পারে বা প্রবাহিত হতে পারে, সেই জন্য প্রবাহী কাদের বলা হচ্ছে? তরল ও গ্যাসীয় পদার্থ। আমরা এদের এক কথায় বলবো প্রবাহী। তো প্রথম আমাদের যেটা আছে সিলেবাসে, প্রবাহীর চাপ ঘাত। এটাকে আমরা পি চিহ্ন দিয়ে লিখবো, প্রবাহীর চাপকে। তরল বা গ্যাসীয় পদার্থ যে চাপ দেয় তাকে বলা হচ্ছে প্রবাহীর চাপ। এটা কি জিনিস? যদি প্রবাহীর মধ্যস্থিত, প্রথমে সংজ্ঞাটা লিখবো আমরা, কোন বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের উপর প্রবাহী যে লম্বভাবে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। তাহলে কি দেখলাম? প্রবাহীর মধ্যস্থিত কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। তো আমরা এবার প্রবাহীর চাপের রাশিমালাটা নির্ণয় করব। এটা কিভাবে আমরা, তাহলে এক কথায় বলতে গেলে, সুতরাং চাপ সমান, এটা আমরা জানি, বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে দিই, এ ফর এরিয়া। তো আমরা কিভাবে প্রবাহীর চাপটা নির্ণয় করব সেটা একটু দেখি। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রবাহীর চাপের ধারণাটা আমরা পেলাম, লম্বভাবে যে পরিমাণ তলের উপর বল প্রয়োগ করছে একক ক্ষেত্রফলের উপর। তো প্রবাহীর চাপের রাশিমালাটা আমরা শিখে নেব কিভাবে প্রমাণ করব। তো ডেফিনেশনটা তোমরা লিখে নেবে। চাপের যদি আমরা এককে যাই, চাপের মাত্রিক সংকেত যদি বার করি, মাত্রিক সংকেত, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, মানে ml t⁻⁻² বাই l²। তাহলে হলো m l ইনভার্স t⁻⁻²। এটা হচ্ছে চাপের মাত্রিক সংকেত। এককটা আমি পরে আলোচনা করছি। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চাপের রাশিমালা।
এরপর যেটা শিখবো সেটা হচ্ছে প্রবাহীর চাপের রাশিমালা। প্রবাহীর চাপের রাশিমালা। তো দেখো আমরা ধরে নিচ্ছি একটা তরলপূর্ণ পাত্র, তরল বা গ্যাসের ক্ষেত্রে এর ভিতরে তরলপূর্ণ আছে। তো আমরা তরলের যে তল, এটা হচ্ছে তরল পৃষ্ঠ, তরল পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় একটা বিন্দু কল্পনা করলাম। এইচটা হচ্ছে গভীরতা। তরল পৃষ্ঠ থেকে একটা এইচ গভীরতায় একটা বিন্দু নিলাম পি। পি বিন্দুতে প্রবাহীর চাপ বা তরলের চাপ নির্ণয় করতে হবে। তার জন্য কি করলাম, এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করলাম। ছোট্ট একটা ক্ষেত্রফল কল্পনা করলাম। তাহলে পি বিন্দুকে ঘিরে একটা এই ক্ষেত্রফল কল্পনা করা হলো। তো তাই যদি হয় তাহলে এই এ ক্ষেত্রফলকে ঘিরে যে আমরা তরল স্তম্ভ কল্পনা করতে পারি, এটা হলো একটা তরল স্তম্ভ বা প্রবাহী স্তম্ভ। তরল ধরেছি, তরল স্তম্ভ। ছবিটা ঠিকঠাক আসছে? হ্যাঁ। তো এই যে তরল স্তম্ভটা আমরা কল্পনা করলাম, যার দৈর্ঘ্য হচ্ছে এইচ, আর ক্ষেত্রফলে ধরে নিচ্ছি এখানে তরলের বা প্রবাহীর ঘনত্ব সমান ডি। সুতরাং তরল স্তম্ভের যে ওজন, মানে ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ, তো ভরটা কত হবে? আয়তন হচ্ছে এ এইচ, তাকে ডি দিয়ে গুণ করলাম, তাহলে ভর পেলাম, ইনটু অভিকর্ষজ ত্বরণ জি। এ এইচ হলো আয়তন, তাকে ডি দিয়ে গুণ করলাম, ঘনত্ব দিয়ে গুণ করে পেলাম ভর, তাকে জি দিয়ে গুণ করলাম, তাহলে এটা হচ্ছে ওজন। এটাই হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এটাই হচ্ছে যতটা ওজন হবে সেটাই কিন্তু এই যে এই ক্ষেত্রফল নিয়েছি তার উপর লম্বভাবে বল প্রয়োগ করছে। সুতরাং পি বিন্দুতে প্রবাহীর চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এ দিয়ে ভাগ করলে চলে আসে এইচ ডি জি। তাহলে চাপের রাশিমালা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রবাহীর চাপের সূত্র কি হলো? এইচ ডি জি। তাহলে প্রবাহীর চাপের সূত্রটা পেয়ে গেলাম এইচ ডি জি। এবার তাহলে এইচ গভীরতায় যদি কোনো তরল স্তম্ভ থাকে তাহলে এইচ গভীরতায় চাপ কত হবে? এইচ মানে গভীরতা ইনটু ঘনত্ব ইনটু অভিকর্ষজ ত্বরণ। তো এবার এটা মুছে দিলাম।
তাহলে কি শিখলাম? সুতরাং তরলপূর্ণ পাত্রের এইচ গভীরতায় অবস্থিত কোন বিন্দুতে তরলের চাপ, তরল বা প্রবাহীর চাপ লিখলেও চলবে, P সমান হলো H dG। তাহলে চাপের মান কার কার উপর নির্ভর করছে? উচ্চতার গভীরতার সমানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক আর অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। তো এই যদি কোনো তরল পৃষ্ঠ হয় তার থেকে এইচ গভীরতা এখানে, তাহলে চাপ কত হলো? তরলের চাপ হচ্ছে এইচ ডিজি। এবার তরলের মুক্ত পৃষ্ঠে কিন্তু বায়ুর চাপ কাজ করে, তাহলে বায়ুমণ্ডলের একটা চাপ থাকবে, এখানে একটা কিন্তু বায়ুমণ্ডলের চাপ কাজ করছে, সেটা পিজি, এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে এই বিন্দুতে দুজন চাপ দিচ্ছে, একজন দিচ্ছে তরল আর বাইরে থেকে দিচ্ছে বায়ু, তাহলে মোট চাপ কত হবে? তাহলে এটা যদি আমরা বলি ধরো x বিন্দু, অর্থাৎ x বিন্দুতে মোট চাপ, তাহলে একটা চাপ কিসের জন্য? একটা হলো তরলের চাপ, একটা বায়ুর চাপ প্লাস p0, তাহলে মোট চাপ হচ্ছে HDG টা হলো তরলের চাপ প্লাস p0 হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। p0 এর মানটা কত? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ বা 10.33 মিটার জলস্তম্ভের চাপ। এর মানটা যদি আমরা বসাই তাহলে প্রমাণ চাপের তাহলে মান কত? 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। তাহলে এটা হচ্ছে মোট চাপ। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা যদি আমরা বার করি তাহলে একটুখানি আমরা আরো কতগুলো জিনিস দেখে নিই, তারপর আমরা প্রমাণ চাপ কি জিনিস সেই জায়গায় যাব, কিছু অঙ্ক করব। এরপর চলে আসছে তাহলে তরলের চাপ কি হলো? তরলের বা প্রবাহীর মধ্যস্থিত কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের উপর তরল লম্বভাবে মোট যে বল প্রয়োগ করবে সেটাই হলো ওই বিন্দুতে তরলের চাপ। মনে রাখতে হবে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। ধরো এই যদি কোনো একটা বাঁধের কথা বলি, বাঁধ দেওয়া আছে, জলের বাঁধ, বাঁধের দেখবেন নিচের দিকটা চওড়া করা হয়, বাঁধ কেন? চাপটা কেন মানে ক্ষেত্রফলটা চওড়া করা হয় কেন? কারণ যত গভীরতা বাড়ছে নিচের দিকে কি হচ্ছে? চাপ বৃদ্ধি হবে। তাই তলদেশে যতটা চাপ হবে নিশ্চয়ই উপরে ততটা চাপ হবে না, সেই কারণে বাঁধের তলদেশ চওড়া করা হয় যাতে চাপটা সামলাতে পারে, যাতে বাঁধ ভেঙে না যায়। ঠিক আছে, সেই কারণে বাঁধের নিচের দিকটা চওড়া করা হয়, উপর দিকটা সরু করা হয়, মানে এরকম দেখতে হয়। তোমরা দেখেছো সব ছবিতে। তো কারণটা কি? তলদেশে চাপটা বেশি, এই কারণে আমরা এই রকম ব্যবস্থা করে থাকি বাঁধ নির্মাণের ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলে আসি আমরা পরবর্তী যেটা বিষয়, সেটা হচ্ছে প্রবাহীর ঘাত বা থ্রাস্ট ক্যালকুলেট করতে হবে।
ঘাতকে এফ দিয়ে লিখব। ঘাত মানে হচ্ছে বল, ঘাত মানে হচ্ছে মোট কতটা বল কাজ করবে যে কোনো তলের উপর। তাহলে প্রবাহীর মধ্যস্থিত কোন তলের উপর প্রবাহী লম্বভাবে মোট যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বলা হয় প্রবাহীর ঘাত। তাহলে প্রবাহীর ঘাত মানে মোট যতটা বল প্রয়োগ করে, মোট যে পরিমাণ বল প্রয়োগ করবে তাকেই বলা হচ্ছে প্রবাহীর ঘাত। সুতরাং প্রবাহীর ঘাত সমান প্রবাহীর চাপ গুণ ক্ষেত্রফল। F equals to P into A। তাহলে ঘাত বার করতে গেলে কি করতে হবে? ঘাত বার করতে গেলে আমাদের চাপকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিতে হবে। তো এই হলো প্রবাহীর ঘাত, চাপ ইনটু ক্ষেত্রফল। এটা খুব ভালো করে বুঝতে হবে। ধরো কোনো একটা বস্তুকে নিমজ্জিত করলাম, তরল তো আমরা সব দিকে চাপ সৃষ্টি করে ধরতে পারি। তাহলে ঘাতটা কিন্তু নিচের দিকেও হতে পারে, উপরের দিকেও হতে পারে, ডান দিক বাঁ দিক যে কোনো দিকে হতে পারে, সেটা আমরা শিখব। তো এই হলো প্রবাহীর ঘাত। ঘাত আর চাপের সম্পর্ক পেলাম। তাহলে চাপকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে প্রবাহীর ঘাত পাওয়া যাবে বা তরলের ঘাত পাওয়া যাবে। ঘাতের একক কি? একক সিজিএস এ হচ্ছে 9, এসআই একক হচ্ছে নিউটন। ঠিক আছে, ঘাতের একক। আর মাত্রিক সংকেত কি? ঘাত মানে আমি বলেছি বল, তাহলে হবে m l t টু দি পাওয়ার -2। এই হচ্ছে মাত্রিক সংকেত। হলো। এরপর ধরো আমরা কিছু চাপের এককগুলো আবার দেখে নিতে হবে। চাপের একক সিজিএস এ হচ্ছে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এসআই তে হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2। এটাকেই নিউটন মিটার টু দি পাওয়ার -2 কে ছোট করে বলা হয় পাস্কাল। ঠিক আছে, নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার মিটার স্কয়ারকে আমরা এক কথায় বলবো পাস্কাল। এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। বা ATM, এটা সমান আমরা কি শিখেছি? 76 সেন্টিমিটার পারস্তম্ভের যতটা চাপ হবে সেটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলবো। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করি।
সিজিএস এ করছি। সূত্র কি এইচ ডি জি। এইচটা কথা বলা হচ্ছে 76, পারদের ঘনত্ব 13.6 আর জি এর মান হচ্ছে 980 বা 981। তাহলে এটা হচ্ছে 9 সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এটা হিসাব করলে আসবে 1.013 10 টু দি পাওয়ার 6 9 সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এটাকেই যদি আমরা পাস্কাল বা নিউটন মিটার টু দি পাওয়ার -2 তে নিয়ে যেতে চাই, তাহলে একটা শূন্য কমে যাবে, তাহলে 1.013 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে বোঝা গেল ডাইন থেকে নিউটনে যেতে গেলে একটা শূন্য শুধু কমিয়ে দিলেই চলবে। নিউটন বা মিটার স্কয়ারকে আমরা লিখতে পারি বা পাস্কাল, বা এটাকে আবার লেখা যায় 1.013 বার, মানে 1 বার সমান 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। এই এককগুলো আমরা ব্যবহার করি। এছাড়া একটা একক আছে যেটা টর্ক, এটা হচ্ছে 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ যত হবে তাকে বলা হচ্ছে 1 টর্ক। তো তোমরা সবচেয়ে বেশি এই এককটা ব্যবহার করবে, এছাড়াও এটাও প্রয়োজন হতে পারে। এই হলো গিয়ে চাপের একক। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব, দেখে আরো কিছু আমরা পড়ব। তো মুছে দিলাম এটা। ঠিক করে লিখে নেবে। এরপর দেখবো একটা অঙ্ক দেখি। বললো ধরো কোশ্চেন, সমুদ্র পৃষ্ঠ থেকে কত গভীরতায় চাপ প্রমাণ চাপের, মানে প্রমাণ চাপ মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মানে 76 সেমি পারস্তম্ভের চাপের 3 গুণ হয়। এইটা প্রশ্ন দিল আর বলে দিল সমুদ্রের জলের ঘনত্ব 1 গ্রাম বা সিসি ধরি। তো দেখো এই যদি সমুদ্র পৃষ্ঠ মনে করি, তাহলে এইচ গভীরতায় হবে চাপটা, এইচটা বার করতে হবে কত গভীরতায়। এখানে চাপটা কি বলেছে, প্রমাণ চাপের মান কত বলি P0। এখানে কাজ করছে বায়ুর চাপ, এখানে চাপটা কত বলেছে, প্রমাণ চাপের কত গুণ 3 গুণ, তাহলে 3P0। এই বিন্দুতে চাপের মান মনে করি এইচ গভীরতায় চাপের মান প্রমাণ চাপের 3 গুণ। তো এইচ গভীরতায় চাপের সূত্র কি শিখেছি, মোট চাপ কত হতে এইচডিজি। এইচডিজি কার জন্য, জলস্তম্ভের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ সমান, এটা কত বলেছে 3 গুণ, মানে 3P0। তাহলে এইচডিজি সমান চলে আসছে 3P0 মাইনাস P0 মানে 2P0। তাহলে এইচ কত চলে আসছে 2 ইনটু P0 এর মান কত 76 ইনটু 13.6 ইনটু জি, জিটা লিখলাম না, জি এখানে কেটে যাবে। জলের ঘনত্ব দিয়েছে 1 জি।
জিটা কেটে গেল, তাহলে 2 গুণ 76 গুণ 13.6, এটা হলো উত্তরটা সেন্টিমিটার। তাহলে কত গভীরতায় হচ্ছে আমরা ক্যালকুলেট করে নেব। আমাদের উত্তরটা এলো তাহলে 2 গুণ 76 গুণ 13.6, এটা আসছে 2067.2 2067.2 সেন্টিমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে 2067.2 নিচে করতে হবে, 2067.2 সেন্টিমিটার গভীরতায় চাপের মানটা প্রমাণ চাপের 3 গুণ হবে। আচ্ছা, এরপরে কিছু গাণিতিক সমস্যা দেখি। ধরো আমাদের একটা পাত্র দিয়েছে, এখানে 3 রকম তরল আছে, 3 রকম তরল পূর্ণ। উপরটা সবচেয়ে হালকা, তার নিচেরটা একটু ভারী, আর তার নিচে আরো ভারী। তাহলে এই হচ্ছে আমাদের একটা পাত্রে 3 রকম তরল আছে, প্রত্যেকটাই বলেছে 10 সেন্টিমিটার করে। তিনটে বিন্দু বলেছে, এখানে বলেছে P, এখানে Q, এখানে R। এই তরলের ঘনত্ব বলেছে 1 গ্রাম পার সিসি। প্রথম নিচের তরলটা, এটা বলেছে 0.8 গ্রাম পার সিসি, এটা বলেছে 0.5 গ্রাম পার সিসি। বোঝা গেল? তিনটে তরল আছে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে ভারী তরল মানে ঘনত্ব যেটার বেশি সেটা 1 গ্রাম পার সিসি, তারপরটা হচ্ছে 0.8 গ্রাম পার সিসি, একদম উপরেরটা হচ্ছে 0.5 গ্রাম পার সিসি। তো প্রশ্ন দিল এখানে যে তিনটে বিন্দু কল্পনা করা হচ্ছে P, Q, R, এই তিনটে বিন্দুতে তরলের চাপ কত? P, Q, R বিন্দুতে তরলের চাপ নির্ণয় করো, এই আমাদের প্রশ্ন দিল। তাহলে দেখো প্রথমে আমরা আর বিন্দুতে করি। আর বিন্দুতে চাপ দেবে শুধুমাত্র এই তরল, তাহলে আর বিন্দুতে চাপ, চাপের সূত্র কি? H × D × G। আর বিন্দুর উপর তাহলে এটা কত? 10, D কত? 0.5 × G 980, এটা হলো ডাইন পার বর্গ সেমি। তাহলে এটা কত হলো? 5 গুণ 980, ডাইন পার বর্গ সেমি। এটা হিসাব করে নেবে কত আসছে? 49,900। এটা আর বিন্দুতে হলো। কিউ বিন্দুতে দুজনের জন্য চাপ, এর চাপ প্লাস এর চাপ। এর জন্য কত? 10 × 0.8 × 980 প্লাস এই উপরেরটার চাপ মানে 4900। এটা কত আসছে? 8 গুণ 980। 7000 প্রথমটা আছে 7840 প্লাস 4900।
12,740 12,740 ডাইন পার বর্গ সেমি। আর সবচেয়ে নিচে তিনজনের জন্যই চাপ থাকবে। পি বিন্দুতে চাপ, এর জন্য চাপ কত? 10 × 1 × 980 প্লাস এই দুজনের মোট চাপ কত বেরিয়েছিল? 12,740। তাহলে এটা হচ্ছে 9,800 প্লাস 12,740 সমান হয়ে গেল 40। 8 আর 7 15, 1 3 9 3 12 2 22,540 ডাইন বার বর্গ সেমি। এটা তাহলে পি বিন্দুতে 9,800 প্লাস 12,740 আমাদের হলো 22,540 ডাইন বার বর্গ সেন্টিমিটার। তো এইভাবে আমরা বিভিন্ন বিন্দুতে তরলের চাপগুলো নির্ণয় করে ফেললাম। এরপর আমরা করব তরলের চাপের বৈশিষ্ট্য বা তরলের চাপের সূত্র। তরলের চাপ কতগুলো নির্দিষ্ট সূত্র বা বৈশিষ্ট্য মেনে চলে। তো ধরো আমরা যদি কোনো একটা তরলপূর্ণ পাত্র কল্পনা করি, স্থির অবস্থায় তরলটা আছে, তার মধ্যস্থিত যদি কোনো একটা বিন্দুতে বলি, সেই বিন্দুতে কিন্তু সব দিকেই তরল চাপ দিতে পারে। ত্রিমাত্রিক নির্দেশ তলে সব দিকেই চাপ দিতে পারে এবং সব দিকেই, তাহলে স্থির তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে স্থির তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে সকল দিকে চাপ সমান হয়। 2 নম্বর, নির্দিষ্ট গভীরতায় অবস্থিত কোন তলের উপর সকল বিন্দুতে চাপ সমান হবে। স্থির তরল যদি হয়, তরলটা যদি স্থির হয় তাহলে নির্দিষ্ট গভীরতা, দেখো এই তল থেকে প্রত্যেকটা বিন্দুর গভীরতা সমান। তাহলে এখানে যদি একটা তল কল্পনা করি, তাহলে তলের উপর যে কোনো বিন্দুতে চাপটা সমান হবে। স্থির তরলের অভ্যন্তরে কোন তলের উপর সকল বিন্দুতে চাপ সমান হয়। স্থির তরল হলে তার অভ্যন্তরে কোনো বিন্দু যদি কল্পনা করি, প্রত্যেকটা বিন্দুতে চাপের মান সমান হবে। 3 নম্বর, স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক। এটা অনুভূমিক হবে, এটা আমরা প্রমাণ করব। 4 নম্বর পয়েন্ট,
নির্দিষ্ট তরলের ক্ষেত্রে চাপ পাত্রের আকারের উপর নির্ভর করে না, কমা গভীরতার উপর নির্ভর করে। তাহলে কিসের উপর নির্ভর করছে না? ধরো আমরা লিখে নেবে পয়েন্টগুলো, আমি অপেক্ষা করি একটু। তো এখানে কি বলছি, নির্দিষ্ট তরলের ক্ষেত্রে চাপ পাত্রের আকারের উপর নির্ভর করে না, গভীরতার উপর নির্ভর করে। কেমন? ধরো দুটো পাত্র নিলাম, এরকম একটা সরু, একটা এরকম দেখতে। দুটোতেই আমরা তরল পূর্ণ করেছি একই উচ্চতা অবধি। করলাম, দুটোতেই কিন্তু এইচ, উচ্চতাটা এইচ। তাহলে এই যে তলদেশ, কি মনে হয় কোনটার ক্ষেত্রে চাপ বেশি হবে? দুটোর ক্ষেত্রেই সমান হবে। কেন? চাপের সূত্র কি শিখেছি? এইচ ডি ইন্টু জি, এইচ ইন্টু ডি ইন্টু জি। তাহলে এইচ দুটো যদি সমান হয় আর দুটো যদি একই তরল হয়, ধরো বললাম দুটোই জল, তাহলে দুটোরই এইচ সমান, ঘনত্ব সমান, আবার অভিকর্ষজ ত্বরণটাও সমান। তাহলে তিনটেই যদি সমান হয় তাহলে চাপটাও সমান হবে। তার মানে পাত্রটা, দুটো পাত্র দেখতে কিন্তু আলাদা, কিন্তু তলদেশে উভয় পাত্রেরই চাপ সমান। যেহেতু তরলের গভীরতা দুটোর ক্ষেত্রেই, আমরা তরল ভরেছি একই উচ্চতা পর্যন্ত, তাই গভীরতা যদি এক হয় বা তরলের স্তম্ভের উচ্চতা যদি এক হয়, তাহলে পাত্রের তলদেশে চাপের মানটা পাত্রের আকারের উপর নির্ভর করবে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পাত্রের আকারটা যেমনই হোক, পাত্রের আকার যেমনই হোক, ধরো একটা পাত্র যদি আমরা কল্পনা করি, মুছে দিলাম উপরটা, ফার্স্ট দুটো পয়েন্ট। ধরো আমরা এরকম একটা পাত্র কল্পনা করেছি, এটাতেও এই উচ্চতা অবধি তরল বলেছি, এটাও এইচ। তার মানে এখানে যা চাপ পাত্রের তলদেশে, এই পাত্রের তলদেশে যা চাপ হবে, এখানেও তাই চাপ হবে, এখানেও তাই চাপ হবে। ঘাতগুলো আলাদা কিন্তু চাপটা এক। চাপটা কিন্তু সব ক্ষেত্রে সমান। তাহলে পাত্রের আকারের উপর নির্ভর করছে না, কার উপর নির্ভর করছে? এই যে তরলটা ভরেছি, কতটা উচ্চতা অবধি ভরেছি বা গভীরতা কতখানি, এই গভীরতাগুলো যদি সমান হয়, সবগুলোর গভীরতা সমান, তাই প্রতিটি পাত্রের তলদেশে চাপটাও সমান। যেহেতু প্রতি ক্ষেত্রে তরলের গভীরতা সমান, তাই প্রতিটি পাত্রের তলদেশে তরলের চাপ সমান হবে। কারণ এইচ এর উপর নির্ভর করে। কিন্তু ঘাত পৃথক হবে, যেহেতু পাত্রগুলির তলদেশের ক্ষেত্রফল
সমান নয়। পাত্রগুলোর যেহেতু তলদেশের ক্ষেত্রফল সমান নয়, তাহলে ঘাত আলাদা হবে, কিন্তু সবগুলো পাত্রে তরলের গভীরতা যেহেতু একই, তাই সবগুলোর ক্ষেত্রেই তলদেশে চাপের মানটা সমান হবে। বোঝা গেল আশা করি। তো এটা হচ্ছে আমাদের তরলের চাপের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা বৈশিষ্ট্য, মানে কত নম্বর পয়েন্ট মনে নেই, তাহলে চাপটা গভীরতার সাথে সমানুপাতিক, গভীরতা যত বাড়বে চাপ বাড়বে। আর কি শিখলাম, একটা বৈশিষ্ট্য, তোমরা নাম্বারিং গুলো করে নিও, আমি নাম্বারিংটা কত করেছিলাম খেয়াল নেই। চাপটা ঘনত্বের সাথে সমানুপাতিক, ঘনত্ব যত বেশি হবে তত চাপ বাড়বে। এছাড়াও চাপের মান অভিকর্ষজ ত্বরণের সাথে সমানুপাতিক। যে অঞ্চলে পৃথিবী পৃষ্ঠে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হয়, তাই সেখানে চাপ বেশি। আবার নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হয়, সেখানে চাপ কম। আবার ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতায় যাওয়া যায়, কোনো পর্বত শৃঙ্গের উপর যাওয়া যায়, সেখানে কিন্তু চাপের মান কমে যাবে, কারণ সেখানে অভিকর্ষজ ত্বরণের মান কম। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে বা গভীরে গেলে, সুড়ঙ্গের ভেতর গেলে সেখানে কিন্তু চাপ কমে যায়। এই হচ্ছে আমাদের তরল বা প্রবাহী চাপের বৈশিষ্ট্য। এগুলো খুব ভালো করে দেখতে হবে। তো এরপর আমরা একটা বৈশিষ্ট্য প্রমাণ করব বলছিলাম। স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক হয়। স্থির প্রবাহীর যেটা বৈশিষ্ট্যের মধ্যে ছিল, উপরিতল সর্বদা অনুভূমিক হয়। এটা আমাদের প্রমাণ করতে দিবে। তো আমরা কি করলাম, একটা পাত্র কল্পনা করলাম, পাত্রটা তরল আছে, ধরলাম এটা স্থির তরল, কিন্তু উপরটা অনুভূমিক নয়। আমরা ছবিটা কি করে নিলাম, তরলটা স্থির তরল কিন্তু উপরতলটা অনুভূমিক নয়, এটা আমরা ধরে নিলাম প্রথমে। তো আমরা ধরে নিলাম উপরতলটা অনুভূমিক নয়। তো আমরা কি জানি, স্থির তরলের অভ্যন্তরে নির্দিষ্ট তলের উপর সকল বিন্দুতে চাপ সমান। তো আমরা যদি এখানে একটা তল কল্পনা করি, তো যে তলের সাপেক্ষে এই বিন্দু থেকে গভীরতা বললাম, এখানে একটা বিন্দু নিলাম এ, এটা হলো এইচ এ, এখানে একটা বিন্দু নিলাম, সেটার গভীরতা, এটা বি পয়েন্ট, এটা বি, এটার গভীরতা এইচ বি, এখানে একটা বিন্দু নিলাম, সেটার গভীরতা এইচ সি। তো যেহেতু স্থির তরলের অভ্যন্তরে সকল বিন্দুতে চাপ সমান, যদি এটা ধরি ডি ঘনত্ব তরলটা, যেহেতু স্থির তরল বা প্রবাহীর অভ্যন্তরে অবস্থিত কোন তলের উপর সকল বিন্দুতে চাপ সমান, সুতরাং এ তে চাপ যা হবে, বি তে চাপ তাই হবে, সি তে চাপ তাই হবে, প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান হবে। অর্থাৎ এইচ এ ডিজি
চাপের সূত্র এইচ ডিজি, তাহলে বি তে চাপ কত হবে এইচ বি ডিজি সমান এইচ সি ডিজি। তাহলে সব দিক থেকে ডিজি কেটে গেল, তাহলে এইচ এ সমান এইচ বি সমান এইচ সি। তার মানে সবগুলো যদি এইচ সমান হয় তাহলে এটা কখনোই বেঁকা হতে পারবে না বা অসম হতে পারবে না। এটাকে অবশ্যই তাহলে কেমন হতে হবে, এইচ গুলো যদি সমান হয় তাহলে অবশ্যই এটাকে অনুভূমিক হতে হবে। তাহলে এইচ গুলো তবেই কিন্তু সমান হচ্ছে। তিনটে এইচ সমান মানে কি, অর্থাৎ সুতরাং স্থির তরলের ক্ষেত্রে বা স্থির প্রবাহীর উপরিতল অবশ্যই অনুভূমিক হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এটা 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। এরপর আমরা যেটা করব, ব্যারোমিটারটা তোমরা একটু দেখবে বাড়িতে। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয় এবং ব্যারোমিটারের পারদ ব্যবহার করা হয় কেন, এবং ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়, এই তিনটে তোমরা দেখবে। তো এরপরে যে টপিক আমরা পড়ব সেটা হচ্ছে সাইফন। এর পরবর্তী আমাদের যে টপিক সেটা হচ্ছে সাইফন। সাইফন হচ্ছে এমন একটি ব্যবস্থা যা বায়ুর চাপকে কাজে লাগিয়ে কোনো পাত্র থেকে তরলকে অন্য পাত্রে স্থানান্তরিত করা হবে, না ঢেলে, ঢালবো না, শুধুমাত্র একটা ব্যবস্থার সাহায্যে তরলকে উঁচু স্থানে, ধরো কোনো একটা বড় ব্যারেলে কোনো তরল আছে, বড় বড় যে কেরোসিন তেলের ব্যারেল বা পাত্রগুলো হয় সেখান থেকে কিন্তু তেলকে ঢালা হয় না, পাইপের সাহায্যে তরলটাকে স্থানান্তরিত করা হয়। সেটা অবশ্যই পুরোপুরি নির্ভর করছে বায়ুর চাপের উপর নির্ভর করে। দেখি তাহলে সাইফন কি, যে ব্যবস্থার সাহায্যে একটি পাত্র থেকে তরলকে অপর পাত্রে না ঢেলে বায়ুর চাপকে কাজে লাগিয়ে স্থানান্তরিত করা হয়, সেই ব্যবস্থাকেই আমরা বলছি সাইফন। তাহলে সাইফন হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে আমরা একটা পাত্র থেকে অন্য পাত্রে তরলকে ঢালবো, তরলটাকে না ঢেলে বায়ুর চাপকে কাজে লাগিয়ে শুধুমাত্র একটা পাইপের সাহায্যে সেটা করতে পারি। ছবিটা দেখি, ধর এখানে একটা পাত্র আছে, তো এই পাত্র থেকে আমরা অন্য একটা পাত্রে তরলকে স্থানান্তরিত করব। তো ধরো এই পাত্রে কিছু পরিমাণ তরল আছে, উঁচু স্থানে ধরো কোনো রাখা পাত্র আছে, সেখান থেকে তরলটাকে না ঢেলে আমরা নিচে অবস্থিত কোনো পাত্র, ধরো এখানে একটা স্থান, এখান থেকে তরলটাকে আমরা নিচের একটা পাত্রে স্থানান্তরিত করব। তো তার জন্য এটাকে ঢালবো না, একটা পাইপ নেব ইউ আকৃতির,
এই পাইপের তরল তল থেকে পুরোটা ডুবলে হবে না, আংশিক ডুবে থাকবে, একদম নিচ অবধি থাকবে না। এটা বললাম বি এ বিন্দু। এ বিন্দুর এই তরল তল থেকে উচ্চতা হলো এইচ এ, আর এটা হচ্ছে বি। এই বিন্দুর তরল তল থেকে উচ্চতা হচ্ছে এইচ বি। প্রথমে মনে রাখতে হবে এইচ এ থেকে এইচ বি কে বড় হতে হবে, ফার্স্ট কন্ডিশন। সাইফন ক্রিয়ার প্রথম শর্ত, উঁচু স্থান থেকে তরলকে নিচে স্থানান্তরিত করতে গেলে না ঢেলে অবশ্যই এইচ বিটাকে এইচ বি মাস্ট বি গ্রেটার দ্যান এইচ এ, সাইফন ক্রিয়ার প্রধান শর্ত। ছবিটা ক্লিয়ার আসছে? তাহলে এইচ এটা ছোট হবে, এইচ বিটা বড় হবে। এবার দেখো, তরলের মুক্ত পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কাজ করছে P0, এখানেও কাজ করছে P0। P0টা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠে বায়ুর চাপ। এবার এ বিন্দুতে তাহলে চাপ কত হবে? এই তরলের ঘনত্ব ধরে নিচ্ছি, যে তরলটা স্থানান্তর করছি ডি ঘনত্ব। তাহলে সুতরাং এ বিন্দুতে তরলটা এখান দিয়ে যাচ্ছে, মানে এ বিন্দুতে তরলের চাপ, এই বিন্দুতে চাপ যদি বলি কত হবে? PA হবে। এখানে P0 মাইনাস উচ্চতা বলে চাপ কমে, তাহলে H A D ইনটু G। উচ্চতা যত বাড়বে চাপ তত কমবে। এবং B বিন্দুতে চাপ PB সমান, তাহলে কত হবে? P0 মাইনাস HB DG হলো। যেহেতু এরপর এখানে লিখছি, যেহেতু HA লেস দ্যান HB, H এটা ছোট, HB বড়, তাহলে H যেহেতু ছোট তাহলে এখানে কম বিয়োগ হচ্ছে, এখানে বেশি বিয়োগ হচ্ছে, অতএব PA গ্রেটার দ্যান PB। সুতরাং ইউনলের এ বিন্দুতে চাপ বি বিন্দুর তুলনায় বেশি হয় বলে তাহলে এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তাহলে তরলটা এদিকে যাবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে হয় বলে মুছে দিচ্ছি এখানটা। তরল এ থেকে বিতে প্রবাহিত হবে এবং অভিকর্ষ বলের প্রভাবে, এটাকে আমরা বললাম ধরো সি বিন্দু, বি থেকে সিতে
পৌঁছাবে এইভাবে আমাদের উঁচু স্থান থেকে তরলকে না ঢেলে সাইফন ক্রিয়ার সাহায্যে আমরা নিচের একটা পাত্রে তরলটাকে স্থানান্তরিত করতে পারলাম। তাহলে উদ্দেশ্যটা কি, প্রসেসটা তাহলে কি দাঁড়ালো, এখানে উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এখানে তরলকে স্থানান্তরিত করা। তাহলে এখানে যেহেতু চাপটা কম, সরি এখানে চাপটা বেশি, এখানে চাপটা কম, তাই তরলটা এ থেকে বি তে পৌঁছলো। পৌঁছে এখানে চাপ বেশি ছিল, এখান থেকে তরলটা এখানে উঠেছে উচ্চ থেকে নিম্নতে, গিয়ে এখানে গেছে, গিয়ে অভিকর্ষ বলের ক্রিয়ায় তরলটা নিচে নেমে এসে নিচের পাত্রে স্থানান্তরিত হয়েছে। তো এই হচ্ছে সাইফন ক্রিয়ার ব্যাখ্যা। মনে রাখতে হবে বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করে না। বায়ু শূন্য স্থানের প্রমাণ বায়ুমণ্ডলে যা P0টা থাকবে না, তাই বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করে না। যেমন বলে প্রশ্নটায় অনেক সময় চাঁদে সাইফন কাজ করবে কিনা, বায়ু শূন্য যদি হয় কোনো স্থান সেখানে সাইফন কাজ করবে না। আর সেকেন্ড পয়েন্ট মনে রাখতে হবে কি, অবশ্যই বি নলের উচ্চতা এইচবিটাকে বড় হতে হবে, এইচ এটাকে ছোট হতে হবে। একদম পাইপটা নিচ অব্দি যাবে না, আংশিক নিমজ্জিত থাকবে। যতক্ষণ আংশিক নিমজ্জিত থাকবে ততক্ষণই তরলটা স্থানান্তরিত হবে। আচ্ছা, আর কি বলে দিয়েছি, এই পাত্রটা উঁচুতে থাকবে, উঁচু থেকে নিচে স্থানান্তরিত করব। তো আর এখানে কোনো ছিদ্র থাকলে হবে না পাইপে, পাইপটা যেন ছিদ্রযুক্ত না হয় সেটা খেয়াল রাখতে হবে। তো এইগুলো হচ্ছে সাইফন ক্রিয়ার শর্ত। তোমরা পয়েন্টগুলো দেখবে, বইতে নিশ্চয়ই আছে। ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে কি, স্বয়ংক্রিয় ফ্লাশ হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন আমাদের শৌচাগার ব্যবস্থার ক্ষেত্রে, বা বড় বড় পাত্র থেকে তরলকে স্থানান্তরিত করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বড় বড় পেট্রোল, ডিজেল, তারপরে কেরোসিন বড় পাত্র থেকে ছোট পাত্রে স্থানান্তরিত করার ক্ষেত্রে পাইপ দিয়ে তোমরা দেখেছো হয়তো, মুখ দিয়ে টেনে এরকম করে ধরে, তাহলে তরলটা নেমে আসতে শুরু করে, ঢালতে হয় না, এটা আমরা জানি বায়ু চাপের জন্য হয়ে থাকে। তো এই হচ্ছে সাইফন। তাহলে এই হচ্ছে সাইফনের ক্রিয়া। যেহেতু চাপের পার্থক্য হচ্ছে, তাহলে পি যেটা আমাদের এ বিন্দুতে যে চাপ ছিল সেটা কিন্তু বেশি, কার তুলনায়, বি বিন্দুর চাপের তুলনায়। এই কারণেই এখানে আমাদের তরলটা স্থানান্তরিত হতে পারছে। আর যখন আমাদের তরল এ থেকে বি তে চলে যাবে তখন তো এইখানটা শূন্য স্থান তৈরি হবে। তাহলে শূন্য স্থানটাকে পূরণ করার জন্য তরল এখান থেকে উঠে চলে আসবে, পাত্র থেকে তরল উঠে চলে আসবে আবার এখানে। তাহলে কেন হলো, যখন এখানে চাপটা বেশি এখানে কম, তাই চাপের জন্য এ থেকে বি তে তরলটা সরে গেল। সরে গেলে এখানে কি তরলটা শূন্য স্থানের সৃষ্টি হবে। সেই শূন্য স্থানকে কে পূরণ করবে, এইখান থেকে যে চাপ, বায়ু চাপের প্রভাবে তরলটা উপরে উঠে চলে আসবে। এখানে চাপটা বেশি এখানে কম, তাই এখানে উঠে চলে এলো। তো প্রক্রিয়াটা এইভাবে চলতে থাকবে। তো এই হচ্ছে সাইফন ক্রিয়া এবং তার ব্যবহারিক প্রয়োগ, এগুলো মুখে বলে দিলাম। তো এই হচ্ছে সাইফন ক্রিয়া। এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তো কিছু গাণিতিক সমস্যা দেখা যায়। চাপ ঘাত সংক্রান্ত। বলছে একটি বিকারে 4 সেন্টিমিটার গভীর পারদ আছে। একটি বিকারে 4 সেন্টিমিটার গভীর পারদ ও 12 সেন্টিমিটার গভীর জল আছে। হলো, প্রশ্ন দিয়েছে বিকারের তলদেশে মোট চাপ কত। বিকারের তলদেশে মোট চাপ কত। তোমরা অঙ্কগুলো করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে উত্তরটা কত হলো। দেওয়া আছে পারদের ঘনত্ব
13.6 গ্রাম পার সিসি। আর প্রমাণ চাপ দেওয়া আছে 76 সেমি। বায়ুমণ্ডলের চাপ ধরতে হবে এখানে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান। তো অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তো এই হলো একটা বিকার, এর পারদ যেহেতু ঘন, পারদ নিচে থাকবে, এতটা পারদ আছে। তারপরে আছে জল, এটা পারদ, পারদ বলেছে 4 সেমি। তারপরে জল, আর এখানে আছে বায়ুমণ্ডলের চাপ, এটা বলেছে 12 সেমি। তাহলে মোট চাপ কার কার হবে? তলদেশে চাপ, একটা হচ্ছে পারদের চাপ, জলের চাপ প্লাস বায়ুর চাপ, তিনটে চাপ কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে মোট যে চাপ হবে, একটা হচ্ছে পারদের চাপ পি মার্কারি, জলের চাপ পি ডাব্লিউ প্লাস পি জিরো। চাপের সূত্র কি এইচডিজি, সেটা চিন্তা করে করবে। জলের ঘনত্বকে 1 ধরবে, করার চেষ্টা করবে। ঠিক আছে, অঙ্কটা আমি করিয়ে দিলাম না, তোমরা উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। উত্তরটা দেওয়া আছে এখানে 1.078 10⁶ ডাইন পার সেমি স্কয়ার, এটা উত্তর দেওয়া আছে। দেখবে এটা উত্তরটা আসে কিনা। ঠিক আছে, এটা বাড়ির কাজ। নেক্সট আমরা একটা প্রবলেম দেখব, এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে পারদের চাপ, জলের চাপ আর বায়ুর চাপ তিনটিকে যোগ করে দিতে হবে। কোশ্চেন নাম্বার 2, একটি বাড়ির নিচে নিচের তলায় জলের চাপ দিয়ে দিয়েছে হচ্ছে 5.91234 এত নিউটন পার মিটার স্কয়ার, এবং ছাদের কলে জলের চাপ অবশ্যই উপরে গেলে চাপটা কমে যায়, আমরা জানি। কত দেওয়া আছে? 198 3টে শূন্য, দুটো চাপ আলাদা। বাড়ির উচ্চতা নির্ণয় করো। বাড়ির উচ্চতা নির্ণয় করো, এটা আমি করিয়ে দিচ্ছি। এই যদি আমরা বাড়ি মনে করি, এখানে একটা কল আছে, এখানে চাপ জল পড়ছে, এখানে চাপ বলেছে 5.940 নিউটন পার মিটার স্কয়ার। আর উপরে একটা কল আছে, এখানে জলের চাপ বলে দিয়েছে 19830 নিউটন পার মিটার স্কয়ার। বাড়ির উচ্চতা ধরলাম এইচ। তাহলে দুটো চাপের যে পার্থক্য হবে সেটা নিশ্চয়ই এইচ উচ্চতার জলস্তম্ভের চাপের সমান। চাপের পার্থক্য সমান এইচ উচ্চতার, এইচ মিটার ধরলাম,
উচ্চতার জলস্তম্ভের, এখানে পাইপ আছে, তাহলে এখান থেকে এখানে চাপটা কত কম, সেটাই হচ্ছে এইচ উচ্চতার জলস্তম্ভের চাপের সমান। তাহলে চাপের পার্থক্যটা কত? 5 9 1 2 3 4 মাইনাস 1 9 8 1 2 3, এটা দুটো চাপের পার্থক্য। সেটা কার সমান হবে? এইচ উচ্চতার জলস্তম্ভের চাপ, এইচ ইনটু জলের ঘনত্ব এসআই হবে কত? 1000, ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর জি হচ্ছে 9.8 এসআই তে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে h ইনটু 1000 ইনটু 9.8, এখান থেকে এইচটা বার করব কত আসে। এইচটা বার করতে পারলে আমাদের এখানে তিনটে শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে 590 বিয়োগ 198 বাই 9.8, ওপরটা বিয়োগ করলে কত চলে আসছে? 590 বিয়োগ 198 392 বাই 9.8, এটা আসছে 40। তাহলে বাড়ির উচ্চতা হচ্ছে 40 মিটার। ঠিক আছে, তো পদার্থের গঠন ধর্মের প্রথম দিনের ক্লাসে আমরা বায়ুর চাপ, প্রবাহীর চাপ, প্রবাহীর ঘাত এবং সাইফন সম্পর্কে জানলাম এবং কিছু গাণিতিক সমস্যা করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বাড়িতে তোমাদের যে বই আছে, রেফারেন্স বই, সেখান থেকে উদাহরণের অঙ্কগুলো বা অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর ব্যারোমিটারের জায়গাটা একটু করে নিও, ওটা ছবি এঁকে বোঝানোটা একটু সমস্যা, ওটা প্র্যাকটিক্যালি দেখলে ভালো হবে। তোমাদের যখন স্কুল খুলবে নিশ্চয়ই স্কুলে দেখানো হবে ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আমরা উচ্চতা নির্ণয় করি। ব্যারোমিটারের ক্ষেত্রেও তাই, ব্যারোমিটারের ক্ষেত্রে দেখা গেল এখানে চাপ মাপলাম, এখানে চাপ মাপলাম, তাহলে দুটো স্থানে যে চাপের পার্থক্য হবে সেটা এইচ উচ্চতার যে পারস্তম্ভ হয় তার চাপের সমান। এটা জলস্তম্ভ দিয়ে আমরা করলাম, ওটা পারদ দিয়ে আমরা করতে পারি। ব্যারোমিটারের ক্ষেত্রে কোনো একটা বাড়ির উচ্চতা নির্ণয় করব, পাহাড়ের উচ্চতা নির্ণয় করব, পাহাড়ের পাদদেশে ব্যারোমিটারের চাপ কত, পাহাড়ের শীর্ষে ব্যারোমিটারের চাপ কত, সেই দুটো চাপের পার্থক্য হবে পাহাড়ের যে উচ্চতা সেই উচ্চতার পারস্তম্ভের চাপের সাথে সমান। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট থিওরি, অঙ্ক দিতে পারে। তো অঙ্কগুলো তোমরা করবে আর থিওরি যতটা বুঝিয়ে দিলাম দেখে নেবে। এর পরের দিন ক্লাসে আমরা আর্কিমিডিসের নীতি এবং প্লবতা সম্পর্কে জানবো। এর পরবর্তী দিনের ক্লাসে আমাদের পরবর্তী টপিক। ভিডিও ক্লাসটা কতটা বুঝতে পারলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, কোনো জায়গায় সমস্যা হলে সেটাও কমেন্টে জানাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি, সকলে মন দিয়ে পড়াশোনা করো।